এই মুভিটি একটি সত্য ঘটনায় নির্মিত, যা ঘটেছিল 2009 সালে। একটি পণ্যবাহী জাহাজে জলদস্যুরা আক্রমণ করে। জাহাজের ক্যাপ্টেন অনেক চেষ্টা করে তাদের হাত থেকে বাঁচার, কিন্তু অবশেষে তারা জলদস্যুদের হাতে ধরা পড়ে যায়। এরপর জাহাজের ক্যাপ্টেন কিভাবে এই ভয়ানক পরিস্থিতির মোকাবিলা করল দেখুন। সিনেমার নাম ক্যাপ্টেন ফিলিপস। মুভিটি শুরু হয় সোমালিয়ার সমুদ্র সৈকত থেকে। এখানে কিছু লোক আসে যাদের হাতে বন্দুক রয়েছে। তারা সৈকতে বসবাসকারী লোকেদের বলে এইবার সমুদ্রে একটি বড় জাহাজে ছিনতাই করতে হবে। আসলে এরা সবাই হলো জলদস্যু। সৈকতে বসবাসকারী লোকেরা এদের সাথে সমুদ্রে যেতে চায়, কারণ এদের টাকার খুব অভাব। এখান থেকে একটা বড় বোট আর দুটো ছোট বোট নিয়ে ওরা সমুদ্রে বেরিয়ে পড়ে। বোটের মধ্যে থাকা জলদস্যুরা স্যাটেলাইটের মাধ্যমে আশেপাশের জাহাজগুলোকে লক্ষ্য করে। জাহাজগুলো একে অপরের অনেক কাছাকাছি আছে, তাই এই জাহাজগুলোতে লুটপাট করা সম্ভব না। এরপর তারা একটা জাহাজ দেখতে পায়। ওই জাহাজটার আশেপাশে কোনো জাহাজ ছিল না। জলদস্যুরা এবার ওই জাহাজের কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি ট্র্যাক করে, যার কারণে ওই জাহাজের সমস্ত কথাবার্তা তারা শুনতে পায়। জলদস্যুরা জানতে পারে জাহাজটা মোম্বাসাতে যাচ্ছে। এরপর ওই জাহাজটিকে দেখতে পাই। এটি একটি পণ্যবাহী জাহাজ, আর এই জাহাজের ক্যাপ্টেনের নাম রিচার্ড ফিলিপস। রিচার্ড জানে ওরা যেই রুট দিয়ে এখন যাচ্ছে এই এলাকাটা খুব বিপজ্জনক, কারণ এই এলাকা দিয়ে যাওয়া জাহাজগুলোতে জলদস্যুরা মাঝে মধ্যেই আক্রমণ করে। তাই সে আগে থেকেই সতর্ক ছিল। রিচার্ড যখন দূরবীন দিয়ে সমুদ্রের দিকে তাকায়, তখন সে দেখে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। এরপর তারা র্যাডারে দেখে বুঝতে পারে কেউ তাদের পিছু করছে। রিচার্ড ক্রু মেম্বারদের বলে জাহাজটা বাঁদিকে নাও। জাহাজটা যখন বাঁদিকে যায়, তখন তারাও জাহাজের পিছন পিছন বাঁদিকে যায়। রিচার্ড বুঝতে পারে জলদস্যুরা তাদের পিছু নিয়েছে। সে এই ঘটনাটা ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশন দুবাইতে জানায়। অপারেটর বলে তোমার অভিযোগ রেজিস্টার হয়ে গেছে, আপাতত তোমরা জাহাজের সমস্ত গেট বন্ধ করে দাও। ওগুলো হয়তো মাছ ধরার বোটও হতে পারে। ক্যাপ্টেন বলে ওগুলো মাছ ধরার বোট না। এরপর সে ফোন কেটে দেয়। রিচার্ড দূরবীন দিয়ে আবার ওই বোটগুলোর দিকে তাকায়। বোট দুটো এখন জাহাজের আরও কাছাকাছি চলে এসেছে। ক্যাপ্টেন দেখতে পায় বোটে যারা আছে তাদের সবার হাতে বন্দুক রয়েছে। সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় এরা হলো জলদস্যু। সে এবার উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। সে উপকূলরক্ষীদের বলে দুটো বোট আমাদের পিছু নিয়েছে, আর ওই বোটগুলোতে জলদস্যুরা আছে। আসলে রিচার্ড জানে এই জলদস্যুরা তাদের কথা শুনছে, তাই সে গলার আওয়াজ পরিবর্তন করে বলে 5 মিনিটের মধ্যে আর্মির হেলিকপ্টার তোমাদের সাহায্যের জন্য পৌঁছে যাবে। আসলে এইবারও উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। সে আওয়াজ পরিবর্তন করে কথা বলে যাতে জলদস্যুরা এটা বিশ্বাস করে এবং তারা ফিরে যায়। আর ঠিক এমনটাই হয়। দুটো বোটের মধ্যে একটা বোট ফিরে যায়, কারণ তারা তাদের জীবনের ঝুঁকি নিতে চায় না। পিছনে আর একটা বড় বোট আসছিল, যেখানে এক বৃদ্ধ ব্যক্তি ছিল। তিনিও ভয় পেয়ে যায় এবং তাদের পিছু করা ছেড়ে দেয়। তবে এখনও একটি বোট ক্রমাগত জাহাজের পিছু নিচ্ছিল। ওই বোটে 4 জন জলদস্যু আছে। ক্যাপ্টেন বলে ওদেরকে ঢেউয়ের মধ্যে ফাঁসাতে হবে। তিনি জাহাজের গতি কমিয়ে জাহাজটাকে ডান দিক বাম দিকে ঘোরায়, যার ফলে বড় বড় ঢেউ তৈরি হয়। এই ঢেউয়ের চাপের কারণে জলদস্যুদের বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায়, আর জাহাজটা জলদস্যুদের থেকে অনেকটা দূরে চলে যায়। জাহাজে যত সদস্য ছিল তারা সবাই একত্রিত হয়। তারা নিজেদের মধ্যে আলোচনা করে যদি জলদস্যুরা আবার আক্রমণ করে তাহলে তারা কি করবে। ক্যাপ্টেন বলে আমরা তাদের আটকাবো, যেমন আজ আটকেছিলাম। তখন তাদের মধ্যে একজন বলে আমাদের কাজ জলদস্যুদের সাথে লড়াই করা নয়, বরং জাহাজকে এক জায়গায় থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। আমরা নয় জাহাজটাকে অন্য রুট দিয়ে নিয়ে যাই যেখানে জলদস্যুরা নেই। আর একজন বলে যদি আমরা জাহাজটাকে পুরো গতিতে চালাই তাহলে জলদস্যুদের হাত থেকে পালাতে পারবো। ক্যাপ্টেন বলে আফ্রিকার যে অঞ্চলে আমরা এই মুহূর্তে রয়েছি এখানে জলদস্যুদের বিভিন্ন দল আছে। প্রতি 200-300 মাইল পরপর হয়তো তাদের মুখোমুখি হতে হবে। তাই আমাদের সঠিক গন্তব্য অর্থাৎ মোম্বাসার দিকে এগোনো উচিত। ক্যাপ্টেনের কথা মতো জাহাজটা মোম্বাসার দিকে এগোতে থাকে। পরের দিন সকালে সেই জলদস্যুরা যাদের বোট খারাপ হয়ে গেছিল তারা আবার জাহাজের পিছু নেওয়া শুরু করে। ক্যাপ্টেন তাদেরকে দেখতে পেয়ে উপকূলরক্ষী বাহিনীকে কল করে। তিনি উপকূলরক্ষীদের জানায় কিছু জলদস্যু তাদের জাহাজে আক্রমণ করতে আসছে। উপকূলরক্ষী বাহিনী বলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাহায্য পাঠানোর চেষ্টা করব। এরপর ক্যাপ্টেন জাহাজের চারপাশে থাকা পাম্পগুলো চালু করে দেয়, যাতে পানির প্রবল চাপের কারণে জলদস্যুদের বোট জাহাজের কাছে আসতে না পারে। ক্যাপ্টেন জাহাজটাকে বাম দিক ডান দিক করে ঘোরাতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও তাদেরকে আটকাতে পারে না। 4 জন জলদস্যু জাহাজের উপরে উঠে পড়ে। ক্যাপ্টেন বুঝে যায় জাহাজ এখন জলদস্যুদের নিয়ন্ত্রণে চলে যাবে। তাই তিনি ওয়াকিটকির মাধ্যমে তার লোকজনেদের ঘোষণা করে সবাই নিচে ইঞ্জিন রুমে লুকিয়ে পড়ো, আমি চাই না কেউ বন্দী হোক।
যতক্ষণ না আমি বাইরে বেরোনোর আগে পাসওয়ার্ড সেপার টাইম বলি কেউ বাইরে বেরোবে না। এরপর সেই 4 জন জলদস্যু ওদের কাছে পৌঁছে যায়। তারা ক্যাপ্টেন এবং তার 2 সহকর্মীকে বন্দি করে। জলদস্যুদের সর্দার, যার নাম মুসে, সে ক্যাপ্টেনকে বলে তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, আমরা এখানে কাউকে মারতে আসিনি, শুধু একটা লেনদেন করতে এসেছি। ক্যাপ্টেন জলদস্যুদের বলে পুরো জাহাজে কেবল খাবার আর পানি আছে, এছাড়া আমাদের কাছে $30,000 মতন আছে, তোমরা এই পুরো টাকাটা নিয়ে নাও আর আমাদের ছেড়ে দাও। জলদস্যুদের সর্দার বলে এত কম টাকায় হবে না, তুমি জাহাজের সবাইকে এখানে ডাকো। ক্যাপ্টেন ফোনে ঘোষণা করে সবাই উপরে চলে আসো, কিন্তু তিনি পাসওয়ার্ড বলেনি, এই কারণে কেউই উপরে আসে না। তারা নিচ থেকে জাহাজের ইঞ্জিনও বন্ধ করে দেয়। জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় জলদস্যুদের সর্দার বলে ইঞ্জিন বন্ধ হলো কিভাবে? ক্যাপ্টেন বলে আমরা জাহাজটাকে অনেক গতিতে চালিয়েছিলাম, তাই হয়তো কিছু খারাপ হয়ে গেছে। এবার জলদস্যুদের সর্দার ফোনে বলে যদি কেউ উপরে না আসো তাহলে তোমাদের লোকজনকে মেরে ফেলবো। কিন্তু কেউ উপরে আসে না, কারণ ক্যাপ্টেনের নির্দেশ ছিল যতক্ষণ না ক্যাপ্টেন পাসওয়ার্ড বলবে ততক্ষণ কেউ বাইরে বেরোবে না। কেউ উপরে আসছে না দেখে জলদস্যুদের সর্দার বলে আমি নিচে যাব। ক্যাপ্টেন বলে নিচে এমার্জেন্সি লাইট জ্বলছে, যদি লাইট বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিছু দেখতে পাবো না, আমাদের খেয়াল রাখতে হবে লাইট যাতে বন্ধ না হয়। এই কথাগুলো বলার সময় তার হাতে থাকা ওয়াকি টকিটা অন করে দেয়। এর ফলে নিচে থাকা প্রত্যেকে ক্যাপ্টেনের কথা শুনতে পায়। ওরা বুঝে যায় ওদেরকে এমার্জেন্সি লাইট বন্ধ করতে হবে, নয়তো ওরা নিচে এসে ওদেরকে খুঁজে ফেলবে। এরপর ওদের মধ্যে একজন লাইট বন্ধ করতে যায় আর আরেকজন যায় পানি আনতে। এদিকে ক্যাপ্টেন আর 2 জন জলদস্যু ওরা নিচের দিকে আসতে থাকে। ক্যাপ্টেন ইচ্ছা করে জলদস্যুদের অন্যদিকে নিয়ে যায় যেদিকে ওরা নেই। যাওয়ার সময় জলদস্যুদের সর্দার মুসে একটা ম্যাপ দেখতে পায়। সে দেখে জাহাজের ইঞ্জিন রুম পিছনের দিকে। মুসে ক্যাপ্টেনকে বলে আমি প্রথমে ইঞ্জিন রুমে যাব, কারণ সমস্যাটা ওখান থেকেই হয়েছে। ক্যাপ্টেন বলে ইঞ্জিন রুমে যাওয়ার আগে আমাদের পান করার জন্য পানি নিতে হবে, কারণ ইঞ্জিন রুমে প্রচণ্ড গরম। এরপর ওরা 3 জনে নিচে পানি নিতে যায়। ওখানে আগে থেকেই একজন ছিল যে পানি নিতে এসেছিল। ক্যাপ্টেন তাকে দেখতে পায়, সে কোল্ড স্টোরেজের ভিতরে লুকিয়ে আছে। মুসের লোক যখন ভেতরে আসছিল তখন ক্যাপ্টেন তাকে বলে তোমার পায়ে জুতো নেই, তোমার চোট লাগতে পারে। এরপর 3 জনই এখান থেকে বেরিয়ে যায়। এই ব্যক্তিটা ক্যাপ্টেনের কথা শুনতে পেয়েছিল। ক্যাপ্টেন জলদস্যুটাকে বলেছিল তোমার পায়ে জুতো নেই, চোট লাগতে পারে। এই কারণে সে ওয়াকি টকির মাধ্যমে ইঞ্জিন রুমে লুকিয়ে থাকা নিজের সঙ্গীদের জানিয়ে দেয় যারা তোমাদের দিকে আসছে তাদের পায়ে জুতো নেই, তোমরা দরজার সামনে কাঠ ছড়িয়ে দাও যাতে তারা আহত হয়ে যায়। তারা ঠিক এটাই করে। ক্যাপ্টেন এবং 2 জলদস্যু যখন সেই দিকে যায় তখন তাদের মধ্যে একজনের পায়ে কাঁচ ঢুকে যায়, যার ফলে সে প্রচণ্ড ব্যথা পায়। এরপর 3 জনই ইঞ্জিন রুমে পৌঁছে যায় যেখানে সবাই লুকিয়ে আছে, কিন্তু ঠিক তখনই ইঞ্জিন রুমের আলো নিভে যায়। ওদের মধ্যে যে বাইরে গেছিল সে সুইচ অফ করে দেয়। আলো বন্ধ হয়ে যাওয়ার কারণে মুসে রেগে যায়। সে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে আলো বন্ধ হলো কিভাবে? ক্যাপ্টেন বলে জানি না, আমি তো তোমাদের সাথে আছি। ক্যাপ্টেন এবার বলে আমাদের উপরে যাওয়া উচিত, কারণ এই অন্ধকারে কাউকে খুঁজে পাওয়া সম্ভব না। মুসে বলে আমি তোমার সব সঙ্গীদের ঠিক খুঁজে বার করব। মুসের সঙ্গী যার পা কেটে গেছে সে যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছিল, তাই সে ক্যাপ্টেনকে বলে তুমি ওকে নিয়ে উপরে যাও, আমি তোমার সঙ্গীদের খুঁজছি। ক্যাপ্টেন আর মুসের সঙ্গী উপরে চলে যায়। এদিকে ইঞ্জিন রুমে মুসে ক্যাপ্টেনের সঙ্গীদেরকে খুঁজতে শুরু করে, কিন্তু ক্যাপ্টেনের সঙ্গীরাই জলদস্যুদের সর্দার মুসেকে বন্দি করে ফেলে। অন্যদিকে ক্যাপ্টেন আর মুসের সেই সঙ্গী উপরে জাহাজের কেবিনে পৌঁছে যায়। ঠিক তখনই ইঞ্জিন রুম থেকে ক্রু সদস্যরা রেডিওর মাধ্যমে জলদস্যুদের একটি বার্তা পাঠায়। তারা বলে তোমাদের দলের সর্দার আমাদের কাছে বন্দী, যদি তোমরা চাও সে বেঁচে থাকুক তাহলে ক্যাপ্টেন আর বাকি সবাইকে মুক্তি দিতে হবে। ক্যাপ্টেন ওয়াকি টকিতে বলে আমি জানি তোমাদের কাছে বোট নেই, আমরা তোমাদেরকে একটা লাইফ বোট দেবো আর $30,000 দেবো, তোমরা এখান থেকে চলে যাও। জলদস্যুদের সর্দার এই চুক্তিতে রাজি হয়ে যায়। এরপর ক্যাপ্টেন $30,000 বার করে ওদেরকে দেবে বলে। সেই সঙ্গে ক্যাপ্টেন ওই 3 জন জলদস্যুদের মধ্যে একজনকে লাইফ বোট চালানো শেখায়। জলদস্যুরা বলে আমাদের সর্দারকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দেয়, সে লাইফ বোটের ভিতরে চলে আসে। ঠিক তখনই সে পিছনে থাকা সঙ্গীর দিকে ইশারা করে। ইশারা পাওয়া মাত্রই সে তার বন্দুকের পিছনের অংশ দিয়ে ক্যাপ্টেনের উপর আক্রমণ করে। তারা লাইফ বোটের দরজা বন্ধ করে দেয়, তারপর সেটাকে সমুদ্রে নামায়। জলদস্যুরা ক্যাপ্টেনকে অপহরণ করে তাদের সঙ্গে নিয়ে যায়। জাহাজটাও লাইফ বোটের পিছন পিছন যেতে থাকে, কারণ ক্রু সদস্যরা চায় না ক্যাপ্টেন তাদের চোখের সামনে থেকে আড়াল হয়ে যাক। এদিকে এই খবর ইউএস নেভির কাছে পৌঁছে যায়। তারা খুব দ্রুত ড্রোন পাঠায়।
এই ড্রোনগুলোতে ক্যামেরা লাগানো আছে। এর ফলে তারা লাইফ বোটের গতিবিধির ওপর সর্বক্ষণ নজর রাখতে থাকে। এই লাইফ বোটটা এখন সরাসরি সোমালিয়ার দিকে যাচ্ছে, যেখানে আরও জলদস্যুদের আস্তানা রয়েছে। সেখানে গিয়ে তারা সেই কোম্পানির সাথে যোগাযোগ করবে যেখানে ক্যাপ্টেন কাজ করে। জলদস্যুরা তাদের কাছে ক্যাপ্টেনের মুক্তির জন্য টাকা দাবি করবে। এরপর ইউএস নেভির এক জাহাজের কন্ট্রোল রুম থেকে জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা এখন জলদস্যুদের কাছাকাছি পৌঁছে যায়। এটা দেখে জলদস্যুরা ভয় পেয়ে যায়। ইউএস নেভির কমান্ডার বলে, তোমাদেরকে এখান থেকে যেতে দেবো, তোমরা শুধু ক্যাপ্টেনকে ছেড়ে দাও। জলদস্যুদের সর্দার বলে, যদি আমাদের $10 মিলিয়ন দাও তাহলেই আমরা ক্যাপ্টেনকে ছাড়ব। তারা বলে, এত টাকা আনতে সময় লাগবে, ততক্ষণ বরং আমরা তোমাদের খাবার আর পানি দিচ্ছি। সে রাজি হয়ে যায়, কারণ তাদের খাবার আর পানির প্রয়োজন ছিল। কিছুক্ষণ পর ইউএস নেভির দুটি ছোট বোট তাদের কাছে পৌঁছে যায়। তারা বলে, আমরা প্রথমে ক্যাপ্টেনকে দেখতে চাই। তখন সে ক্যাপ্টেনকে বের করে আনে। ক্যাপ্টেন ইউএস নেভিদের জিজ্ঞাসা করে, আমার পরিবার কি জানে আমি কোথায় আছি? ওরা বলে, হ্যাঁ জানে, আমরা তাদেরকে প্রতি মুহূর্তের খবর দিচ্ছি। এরপর রাত হয়ে যায়। ক্যাপ্টেন বলে, আমার টয়লেট পেয়েছে। মুসে তাকে টয়লেট যাওয়ার অনুমতি দেয়। বাইরে তার সঙ্গে একজন জলদস্যু যায়, যার পায়ে কাঁচ লেগেছিল। ক্যাপ্টেন তাকে পানিতে ধাক্কা দেয় এবং নিজেও অন্যদিকে পানিতে ঝাঁপিয়ে পড়ে। ক্যাপ্টেন ইউএস নেভির জাহাজের দিকে এগোতে শুরু করে। এদিকে ইউএস নেভিরা বুঝতে পারে দুজন লোক পানিতে ঝাঁপ দিয়েছে। ইউএস নেভি কোনো ব্যবস্থা নেওয়ার আগেই জলদস্যুরা লাইফ বোট নিয়ে ক্যাপ্টেনের কাছে পৌঁছে যায়। তারা ক্যাপ্টেনকে আবারও বন্দি করে। এরপর হেলিকপ্টারে করে ইউএস নেভির সিল বাহিনী আসে। কমান্ডার জলদস্যুদের বলে, তোমরা যা কিছুই করো না কেন, তোমাদেরকে সোমালিয়া যেতে দেবো না। যদি তোমরা ক্যাপ্টেনকে ছেড়ে দাও তাহলেই আমরা এখান থেকে যেতে দেবো। মুসে এবার ক্যাপ্টেনের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে বাইরে নিয়ে আসে। এরপর মুসে ওয়াকি টকিতে বলে, বেশি চালাকি করলে ক্যাপ্টেনকে মেরে ফেলবো। এই সময় অন্য একজন অফিসার বলে, আমরা তোমাদের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত, কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমাদের কাছে আসতে হবে। মুসে রাজি হয়ে যায় যাওয়ার জন্য। এরপর ইউএস নেভির দুটো বোট এখানে এসে পৌঁছায়। তারা জলদস্যুদের লাইফ বোটের সঙ্গে একটি দড়ি বেঁধে দেয়, যাতে লাইফ বোটটা তাদের নিয়ন্ত্রণে থাকে। তারপর লাইফ বোটে একটি ডিভাইস লাগিয়ে দেয়, যাতে ভেতরে কোনো আলোচনা হলে তা তারা শুনতে পায়। নেভির সদস্যরা ক্যাপ্টেনকে একটি পোশাক দেয় পরার জন্য, আর বলে, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। এরপর তারা মুসেকে এখান থেকে নিয়ে যায়। আর বাকি 3 জলদস্যু লাইফ বোটে ছিল। নেভিরা এবার লাইফ বোটের উপর বড় বড় লাইট মারে, যাতে তারা বাইরে দেখতে না পায়। মার্কিন সেনাবাহিনীর জাহাজে থাকা স্নাইপাররা তাদের নিশানায় আনার চেষ্টা করে, তবে 3 জন জলদস্যু একসাথে নিশানায় আসে না। তারা ধীরে ধীরে জলদস্যুদের লাইফ বোটটাকে নিজেদের দিকে টানতে থাকে। ক্যাপ্টেন ভাবে সে হয়তো আর বাঁচবে না, কারণ পরিস্থিতি এখন খারাপের দিকে এগোচ্ছে। তাই তিনি তার পরিবারের জন্য একটি চিঠি লেখে। ঠিক তখনই জলদস্যুরা এটা দেখে ফেলে। তারা ক্যাপ্টেনকে ধরে মারধর করে। তারপর তারা তার হাত বেঁধে ফেলে এবং চোখে কাপড় বেঁধে দেয়। এখন জলদস্যুরা বুঝে যায় নেভিরা তাদের সঙ্গে চালাকি করছে। ওই 3 জন জলদস্যুদের মধ্যে একজন সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেনকে গুলি করে মারবে, কিন্তু আর 2 জন জলদস্যু এটা চায় না। এদিকে মার্কিন স্নাইপারদের নিশানায় ছিল 2 জন জলদস্যু। এবার কমান্ডার নির্দেশ করে, লাইফ বোট টানা বন্ধ করো। যখন তারা লাইফ বোটটাকে টানা বন্ধ করে, তখন লাইফ বোটে একটা ঝাঁকুনি হয়। এই ঝাঁকুনির ফলে ওই 3 জন জলদস্যু একসাথে স্নাইপারদের নিশানায় চলে আসে। স্নাইপাররা একসাথে 3 জন জলদস্যুকে গুলি করে মেরে ফেলে। এরপর ক্যাপ্টেনকে উদ্ধার করা হয়। যেই জলদস্যুটাকে ইউএস নেভি ধরেছিল, যার নাম মুসে, তাকে 33 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজও সে জেলেই রয়েছে। সিনেমার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। ফিরে আসছি পরবর্তী সিনেমার গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।